বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। আমরা গতকালকে তোমাদের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 50টি কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 50টি কোশ্চেনের উপরে একটি ক্লাস করে নিয়েছি। তোমরা জানো আমরা তোমাদের এক্সামকে টার্গেট করে আর বেশি দিন নেই, এক্সাম প্রায় 1 মাস আছে। তো সেই এক্সামের সিলেবাসকে টার্গেট করে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা রাখছি। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং গুরুত্ব সহকারে ক্লাসগুলি অ্যাটেন্ড করবে। এই ক্লাসের মধ্যেই যাতে তোমরা যেই ক্লাসগুলি আমরা করি এবং যেই প্রশ্নগুলি রাখি এই ক্লাসের মধ্যেই যাতে তোমরা শিখে ফেলো, সেই মানসিকতা নিয়েই ক্লাসটি করার চেষ্টা করবে। এবং তোমরা জানো আমরা এর পূর্বে অনেকগুলি ক্লাস করে নিয়েছি, সেগুলি আমরা আমাদের প্লেলিস্টে রেখে দিয়েছি। তো আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাস দেখে নিতে পারবে। তাছাড়া আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেও তোমাদের সাথে আমাদের ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। আমরা যে কোশ্চেন আনসারগুলি প্রত্যেকদিন করাই সেগুলি পিডিএফের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি, টেলিগ্রামে জয়েন করে নাও, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি পিডিএফ তোমরা ইজিলি পেয়ে যাবে এবং বাড়িতে আরও ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারবে। এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে প্রত্যেকটি ক্লাসের ইনফরমেশন সঠিক সময়ে পেয়ে যাবে এবং ক্লাসগুলি ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। তো বন্ধুরা, আমরা জানি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমাদের এক্সামে কিন্তু কোশ্চেন আনসার আসবে। তো সেই এক্সামকে টার্গেট করে আজকে তোমাদের জন্য হিস্ট্রি গুরুত্বপূর্ণ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু এনেছি। তো এখানে কোশ্চেন নম্বর 1-এ বলছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা জানি যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাদার কে। আমরা গতকালকে ক্লাসেও এই কোশ্চেনটি রেখেছিলাম। যে সমস্ত কোশ্চেন এক্সামে রিপিট হয়, বিভিন্ন এক্সাম, ভারতবর্ষের বিভিন্ন এক্সামে, এমনকি ত্রিপুরার এক্সামও রিপিট হয়, সেই কোশ্চেনগুলি আমরা তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করাচ্ছি, কারণ এই সমস্ত প্রশ্ন সবসময় ইম্পর্টেন্ট থাকে পরীক্ষার জন্য। তো আজকের যে প্রথম প্রশ্ন, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে, তোমরাও নিজে থেকে আনসার দেবে কমেন্টের মাধ্যমে। তো এখানে সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। আমরা জানি যে ডক্টর বি আর আম্বেদকর হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 2, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো বন্ধুরা, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী। এই কোশ্চেনটিও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে বিভিন্ন সময় রিপিট হয়েছে ভারতবর্ষের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো ভারতের ফ্রি ইন্ডিয়া যখন বলবে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সি রাজা গোপালাচারী। কোশ্চেন নাম্বার 3, ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু এফেক্ট ইন। ভারতের যে কনস্টিটিউশন আছে, তো সেই কনস্টিটিউশন কবে থেকে কার্যকর করা হয়েছে? কেম ইনটু এফেক্ট অর্থাৎ কার্যকর কবে থেকে করা হয়েছে? তো বন্ধুরা, ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি থেকে। 1950 সালের 26শে জানুয়ারি থেকেই ভারতবর্ষের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে কি করা হয়েছে? কার্যকর করা হয়েছে। বন্ধুরা, কোশ্চেন নাম্বার 4, দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ ইন। ভারতের যে প্ল্যানিং কমিশন আছে, বর্তমানে যে প্ল্যানিং কমিশনের নাম কি? বর্তমানে প্ল্যানিং কমিশনের নাম নীতি আয়োগ। তো সেই প্ল্যানিং কমিশন, আগে এটার নাম ছিল প্ল্যানিং কমিশন, তো প্ল্যানিং কমিশন কবে প্রথম ভারতবর্ষে ওয়াজ সেট আপ করা হয়, গঠন করা হয় প্ল্যানিং কমিশন? তো বন্ধুরা, প্ল্যানিং কমিশন গঠন করা হয় 1950 মার্চ মাসে। 1950 সালের মার্চ মাসে ভারতবর্ষে প্ল্যানিং কমিশন গঠন করা হয়। কারণ আমরা জানি স্বাধীনতার পরে ভারতবর্ষের সরকারের কাছে বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছে, বিভিন্ন চ্যালেঞ্জ এসেছে, কীভাবে ভারতবর্ষের এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তারপরে বেকার সমস্যা দূর করা ইত্যাদি সমস্যাগুলো ভারতবর্ষের সরকারের কাছে তখন ছিল। তো সেই সমস্যাগুলি সমাধান করার জন্য 5 বছর অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারত সরকার নিয়ে এসেছিল প্ল্যানিং কমিশনের মাধ্যমে। তো সেই প্ল্যানিং কমিশন সেট আপ করা হয় 1950 মার্চ মাসে। বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে নেবে, তাহলে আমাদের ক্লাসের
প্রত্যেকটি পিডিএফ তোমরা পেয়ে যাবে। আমরা গতকালকে তোমাদের জন্য 50টি ইম্পর্ট্যান্ট কনস্টিটিউশন থেকে যে প্রশ্নোত্তর এনেছিলাম, আমরা আগামীতে এরকম যে ক্লাস আরও নিয়ে আসার চেষ্টা রাখবো। তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবে। কোশ্চেন নাম্বার 5, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম ওমেন চিফ মিনিস্টার কে ছিলেন? তো বন্ধুরা, স্বাধীন ভারতবর্ষের প্রথম যে মহিলা মুখ্যমন্ত্রী উনি ছিলেন সুচেতা কৃপালিনী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সুচেতা কৃপালিনী ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের উনি উত্তরপ্রদেশ রাজ্যের সিএম ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন 1963 থেকে 1967 পর্যন্ত। একাধারে উনি ছিলেন ফ্রিডম ফাইটার অ্যান্ড পলিটিক্যাল লিডার। উনি ফ্রিডম ফাইটারও ছিলেন, পলিটিক্যাল লিডারও ছিলেন। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নম্বর 6, পলিসি অফ নন অ্যালাইনমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। যে জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ নীতি কার দ্বারা এখানে গ্রহণ করা হয়েছে? তো বন্ধুরা, তোমরাও নিজের থেকে আনসার দেওয়ার চেষ্টা করো। আমি কয়েক সেকেন্ড সময় তোমাদেরকে দেব যে নন অ্যালাইনমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড কে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেছিলেন? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জওহরলাল নেহেরু কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেছিলেন। আমি যদি বলি নন অ্যালাইনমেন্ট যে ওয়ার্ড, এই ওয়ার্ডটি প্রথম কে ব্যবহার করেছেন? এই ওয়ার্ডটি ব্যবহার করেছেন ভি.কে. মেনন। ভি.কে. মেনন এই ওয়ার্ডটি প্রথম ব্যবহার করেছিলেন। কোথায় ব্যবহার করেছিলেন? ইউনাইটেড নেশনের যে সাধারণ সভাতে যে স্পিচ দিয়েছিলেন উনি, ওই 1953-তে ওই স্পিচের সময় তিনি এই নন অ্যালাইনমেন্ট যে ওয়ার্ডটি উনি প্রথম তার স্পিচে ব্যবহার করেছিলেন। এবং আমরা জানি যে 1954 সালে জওহরলাল নেহেরু শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গিয়ে উনি প্রথম এই নন অ্যালাইনমেন্ট যে নীতি বা আন্দোলন ওইটার প্রস্তাব দিয়েছিলেন। তো এটা কে ইন্ট্রোডিউস করেছেন? যদি বলি নন অ্যালাইনমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, তাহলে হবে জওহরলাল নেহেরু। আর যদি পার্টিকুলারলি বলা হয় নন অ্যালাইনমেন্ট ওয়ার্ডটি প্রথম কে ব্যবহার করেন, তাহলে কিন্তু উত্তরটা হবে ভি.কে. মেনন। তাহলে চলো আমরা কোশ্চেন নাম্বার 7-এ যাই। 7 বলছে, ড্যাশ ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। ড্রাফটিং যে কমিটি, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো বন্ধুরা, খসড়া কমিটির চেয়ারম্যান, এটা তোমরাও পারবে, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। স্বাধীন ভারতবর্ষের ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? অপশন এতে বলছে ডক্টর বি.আর. আম্বেদকর, বিতে বলছে সুভাষচন্দ্র বোস, সিতে বলছে সর্দার বল্লভভাই প্যাটেল, এন্ড ডিতে বলছে সি রাজাজি। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। বন্ধুরা, আমরা জানি ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু অনেকগুলি রাজ্যকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ওল্ডার নেম অফ কর্ণাটক যে রাজ্য আছে বর্তমানে, সেই কর্ণাটক রাজ্যের ওল্ডার নেম, প্রাচীন কর্ণাটকের নাম কি ছিল? তো আগে, স্বাধীনতার আগে এই কর্ণাটক রাজ্যের নাম ছিল মাইসোর। অপশন এ হবে সঠিক উত্তর। মাইসোর ছিল, ইয়েস বন্ধুরা, মাইসোর ছিল ওল্ডার নেম অফ কর্ণাটক রাজ্যের পূর্বের নাম কি ছিল? মাইসোর ছিল কর্ণাটক রাজ্যের পূর্বের নাম। কোশ্চেন নাম্বার 10, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে প্রথম ফরেন মিনিস্টার কে ছিলেন? তো বন্ধুরা, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে প্রথম ফরেন মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী উনিই ছিলেন এবং উনি ছিলেন ভারতবর্ষের ফার্স্ট ফরেন মিনিস্টার। কোশ্চেন নাম্বার 11, ভিলাইজ স্টিল প্লান্ট ওয়াজ সেট আপ উইথ দ্য হেল্প অফ ড্যাশ ইন 1959। নিচের কোন
দেশের সহায়তায় নিচের কোন দেশের সহায়তায় কিন্তু ভিলাই স্টিল প্ল্যান্টটি সেট আপ করা হয়েছিল, গঠন করা হয়েছিল? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে সোভিয়েত ইউনিয়ন। ইয়েস বন্ধুরা, সোভিয়েত ইউনিয়ন হবে এখানে সঠিক উত্তর। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় কিন্তু বর্তমান যে রাশিয়া, আগে পূর্বে নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, ওই সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ভিলাই স্টিল প্ল্যান্টটি 1959-এ সেট আপ করা হয়েছিল। তারপর বলছে ভিলাই স্টিল প্ল্যান্ট ইজ ইন হুইচ স্টেট? তো ভিলাই স্টিল প্ল্যান্ট যে ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গঠন করা হয়েছিল, ওটি কোন রাজ্যে গঠন করা হয়েছে? অপশন এতে বলছে মধ্যপ্রদেশ, বিতে বলছে ছত্তিশগড়, সিতে বলছে উড়িষ্যা, এন্ড ডিতে বলছে বিহার। তো এখানে বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে এই যে ভিলাই স্টিল প্ল্যান্টটি ওইটি এস্টাবলিশ ওয়া সেট আপ করা হয়েছিল, গঠন করা হয়েছিল। তাছাড়া বন্ধুরা ছত্তিশগড় যে রাজ্য, ওই ছত্তিশগড় রাজ্যের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। এটা তোমরা জেনে নাও, ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে রায়পুর। কোশ্চেন নাম্বার 13, হাউ মেনি ইন্ডিয়ানস ফর্ম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভারতবর্ষের কতজন সদস্য ছিল? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভারতবর্ষের সদস্য ছিল 300, প্রায় 300-র মতো সদস্য ছিল। কোশ্চেন নাম্বার 14, হুইচ ইজ নট দ্য ফিচার্স অফ আওয়ার কনস্টিটিউশন? নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? অপশন এতে বলছে অ্যাডাপ্টেশন অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অপশন বিতে বলছে প্রেফারেন্স টু হিন্দু রিলিজিয়ন, অপশন সিতে বলছে ইকুয়াল রাইট টু অল সিটিজেন্স, অপশন ডিতে বলছে স্পেশাল প্রিভিলেজেস ফর দ্য পুরেস্ট অ্যান্ড মোস্ট ডিসঅ্যাডভান্টেজাস ইন্ডিয়ানস। তো এ অনুসারে এখানে বলা হচ্ছে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অ্যাডাপ্টেশন, অর্থাৎ যে বিশ্ব, সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে বন্ধুত্বপূর্ণভাবে চলার কথা বলছে। তো অবশ্যই সংবিধানে ফিচার্সের মধ্যে এটা ছিল, কিন্তু উপরে কিন্তু কোশ্চেনে বলা হচ্ছে ইজ নট, অর্থাৎ কনস্টিটিউশনে নিচের কোনটি নেই, নিচের কোন ফিচারটি, বৈশিষ্ট্যটি কনস্টিটিউশনে লেখা নেই। বিতে বলছিল প্রেফারেন্স টু হিন্দু রিলিজিয়ন। হ্যাঁ, হিন্দু রিলিজিয়ন, আমরা জানি ভারতবর্ষের সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ, তো ওইখানে প্রেফারেন্স টু হিন্দু রিলিজিয়ন এই যে কথাটি এখানে বলা হচ্ছে, এটা কিন্তু সংবিধানের ফিচার্স হতে পারে না, কারণ সংবিধানে হিন্দু রিলিজিয়নদেরকে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হয়েছে এরকম কথা কনস্টিটিউশনে বলা নেই। তাহলে এখানে ইজ নট যেহেতু কোশ্চেনে বলা হয়েছে, এখানে বন্ধুরা সঠিক উত্তরটি কিন্তু আমরা অপশান বি সিলেক্ট করব, কারণ এখানে সংবিধানে প্রেফারেন্স হিন্দু রিলিজিয়নকে দেওয়া হয়নি। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। আর এই কোশ্চেনে যদি আমরা কিছু বলি, এখানে বলছে সিতে দেখো ইকুয়াল রাইট, হ্যাঁ আমরা জানি ভারতবর্ষের সিটিজেনের ইকুয়াল রাইট আছে। ডিতে বলছে স্পেশাল প্রিভিলেজেস ফর পুরেস্ট, আমরা জানি যারা পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষ আছে, গরিব শ্রেণীর মানুষ আছে, তাদেরকে কিন্তু কনস্টিটিউশনে একটু স্পেশাল কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আর বিভিন্ন আর্টিকেলে আমরা এটা পেয়েছি। চলো আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু প্রিসাইড এ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? নিচের কোন মহিলা ভারতবর্ষের যে ন্যাশনাল কংগ্রেস ছিল, সেই ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? তো বন্ধুরা অপশন এতে বলছে রাজকুমারী অমৃত কর, অপশন বিতে বলছে বিজয়ালক্ষ্মী পণ্ডিত, অপশন সিতে বলছে অরুণা আশরাফ আলী, অপশন ডিতে বলছে সরোজিনী নাইডু। তো এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হবে সরোজিনী নাইডু। আমরা জানি যে সরোজিনী নাইডু ছিলেন ইন্ডিয়ান ওমেন, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু প্রিসাইড এ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সেশন বসত, সেই সেশনে সভাপতিত্ব করেছিল সরোজিনী নাইডু। আমরা সরোজিনী নাইডুকে কিন্তু পপুলারলি নোন অ্যাজ নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, সরোজিনী নাইডুকে আমরা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়াও বলে থাকি। তো পরীক্ষাতে যদি কোশ্চেন আসে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া আমরা কাকে বলি, তাহলে উত্তর হবে সরোজিনী নাইডু। শি ওয়াজ দ্য সেকেন্ড উমেন আফটার এনি বেসান্ত, তাহলে এনি বেসান্ত কিন্তু কংগ্রেসের সদস্য ছিলেন। অ্যান্ড ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু বিকাম কংগ্রেস প্রেসিডেন্ট। ইয়েস, কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে কিন্তু উনি ছিলেন প্রথম, সরোজিনী নাইডু কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন।
শি প্রিসাইডেড দ্য কানপুর সেশন, তিনি কোন সেশনে সভাপতিত্ব করেছিলেন? তিনি কংগ্রেসের কানপুর সেশনে অর্থাৎ 1925-এ কানপুর সেশনে উনি সভাপতিত্ব করেছিলেন। শি ওয়াজ অলসো দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট, উনি ভারতবর্ষের ফার্স্ট ওমেন গভর্নর ছিলেন। শি ওয়াজ অলসো দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এ ইন্ডিয়ান স্টেট, এবং ওনাকে আমরা পপুলারলি কি হিসেবে জানি? পপুলারলি আমরা ওনাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া হিসেবেও জানি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। বন্ধুরা, উনি কোন রাজ্যের গভর্নর ছিলেন? উনি ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের গভর্নর ছিলেন উনি 1947 থেকে 1949 পর্যন্ত উনি উত্তরপ্রদেশ রাজ্যের গভর্নর ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, তোমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ইজিলি পেয়ে যাবে। তো চলো আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করি। আমরা আগামীতে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রিপারেশন অনেক ভালো করে নিতে থাকো। ওকে, থ্যাংক ইউ অল।